ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিপিএল এর মাস্কট উন্মোচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুলাই বিপ্লবকে ধারণ করে যার নাম রাখা হয়েছে ডানা ৩৬। পাশাপাশি বিসিবি ঘোষণা করেছে বিপিএল মিউজিক ফেস্ট নামে ঢাকা, সিলেট, চট্টগ্রামে করবে কনসার্ট। বিপিএল এর মতো জাতীয় দলেও সাকিবের খেলা নিশ্চিত নয়। সভাপতি ফারুক আহমেদ এমন কথা বলেছেন। সাকিব খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। মানুষের চিন্তা ভাবনার রিফ্লেকশন কাজে মেলে। বিসিবি যে এবারের বিপিএলকে অন্যভাবে সাজানোর জন্য উদ্যমী, সেই বহিঃপ্রকাশ মাস্কট উন্মোচনের মাধ্যমে জুলাই বিপ্লবকে ধারণ করে যার নাম রাখা হয়েছে ডানা ৩৬। তামিম, মুশফিক, শান্তর সঙ্গে সালমা, জাহানারা, জ্যোতি, নারী পুরুষ মিলিয়ে ৬ জন অধিনায়কের উপস্থিতিতে মাস্কট উন্মোচন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সঙ্গী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন, বাফুফে সভাপতি তাবিদ আওয়ালও। বিসিবি এখানেই থামছে না। বিপিএল মিউজিক ফেস্ট নামে ঢাকা, সিলেট, চট্টগ্রামে করবে কনসার্ট। দর্শকদের জন্য থাকছে ফ্রি পানির ব্যবস্থাও। বিনামূল্যে পানি। শহীদ মুগ্ধ কর্নার, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। ই-টেকিং সিস্টেম চালু করা, যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ও ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে। বিপিএল মিউজিক ফেস্ট 2024 নামে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 3টি কনসার্ট আয়োজন করছি। মাঠের বাইরের ইস্যুতে লেটার মার্কস পেতে বিসিবি না হয় সিরিয়াস। মাঠের খেলা নিয়ে কি ভাবছে বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা? 4 বারের টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসানের কি খেলা হবে? তিনি যদি নাই খেলেন, টুর্নামেন্ট কি জমবে? শুধু তাই না, জাতীয় দলের হয়ে দেশের সেরা ক্রিকেটার কি আর খেলতে পারবেন? এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না। আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যদি করতে পারছে না এখন, আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য। এবারের বিপিএলকে ঘিরে বিসিবির অনেক নতুন কিছু করার প্রত্যয়, যার একটা নিদর্শন ডানা ৩৬। এই মাস্কট যেভাবে ডানা মেলে উড়ছে, বিসিবিও চাইবে এবারের বিপিএলে সেভাবে ডানা মেলে উঠতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সামগ্রিকভাবে দেশের ক্রিকেট আঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন আতিফ আজম, বাংলাদেশ প্রতিনিধি ক্রিকবাজ। আতিফ ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। এবং আজকে আপনি এবং আমি শুধুমাত্র এই স্টেজে রয়েছে। আজকে আপনার অবস্থানটা আসলে হোস্টের সিটটাই আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আতিফ ভাই কেমন আছেন? আতিফ ভাই, বিপিএল এর মাস্কট উন্মোচন অনুষ্ঠান আমরা রিপোর্ট দেখলাম। ব্যক্তিগতভাবে আমি সেই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বেও ছিলাম। সেই প্রসঙ্গ বা সেই দায়িত্বের জায়গাটা আমার ভিন্ন, কিন্তু আমি কিছু প্রশ্ন আসলে আপনাকে করতে চাই অন দ্যাট নোট। বিপিএল এর মাস্কট উন্মোচন, সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা প্রজেক্টের আন্ডারে বিপিএলটাকেও রাখা হয়েছে সামগ্রিকভাবে। এই যে এত আয়োজন, এত উদযাপনের কথা বলা হচ্ছে, সব কিছু বলা হচ্ছে, এই জায়গাটা আপনি আসলে পার্টিসিপেশনগত জায়গা থেকে কাদের কেমন পার্টিসিপেশন দেখতে পাচ্ছেন? সামগ্রিকভাবে আপনার অ্যাসেসমেন্টের জায়গাটা কি? না, মাস্কট উন্মোচন এটা আসলে খুবই একটা বড় উদ্যোগ। এতদিন পরে মাস্কট উন্মোচন হলো, দ্যাটস বিগ অ্যাচিভমেন্ট এমন বলতে হবে। মানে এবারে বিপিএলটা আসলে ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাতে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের জন্য ইটস মোর দেন এ টুর্নামেন্ট। দেশের সামগ্রিক যে অবস্থা, সেই অবস্থা যে এখন একটা ভালো অবস্থার দিকে যাচ্ছে বা একটা শান্তিপূর্ণ অবস্থা আছে, এটা বোঝানোর জন্য হলো এই বিপিএলটাকে খুব ভালোভাবে মানে তাদের করার উদ্যোগ নিয়েছে। তার হলে আমি কখনো কোনো বিপিএলে শুনি নাই নটা মিনিস্ট্রি ইনভলভ থাকে। আমি কখনো কোনো বিপিএলে শুনি নাই যে এরকম ইউথ ফেস্ট হচ্ছে, মানে যেই সব জিনিসগুলো শুনতে পাচ্ছি, মানে যেগুলো হচ্ছে আপনার ধরেন 3টা শহরে কনসার্ট হবে। এর আগেও তো বিপিএল হয়েছে, খালি কনসার্ট হয়েছে একটা। আমার নিজেই মনে হচ্ছে কনসার্ট হয়েছে একটা। সো এটাকে আসলে মানে পুরো দেশব্যাপী এটাকে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। মানে আমার কাছে মনে হয় যে মানে আমি যখন কথা বলছিলাম তখন একটা ভালো জিনিস লাগছে যে তারা কিছু ক্ষুদ্র উদ্যোক্তাকে, যে এইসব মানে বিভিন্ন যে ফেস্টিভ্যাল করার চিন্তা করছে, এখানে কিছু ক্ষুদ্র উদ্যোক্তাকে তারা বিশ্বাস করছেন যে তারা এখানে ব্যবসা করতে আসবেন। মানে আই মিন তারা বলছেন যে ওই সময় যখন একটা মেলার মতো করার চেষ্টা করবো, যেখানে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আসবেন যারা, সো দেয়ার আর ভেরি গুড বিগ থটস। মানে বেসিক্যালি তারা এইসব ছোটো ছোটো চিন্তা থেকে এগুলো করার চেষ্টা করেছেন। প্রফেসর ইউনুস এ ব্যাপারে অনেক মানে নিজে উদ্যোগী হয়ে অনেক কিছু করেছেন বলে জানা যায়। এবং সো মানে আমরা হাইপ ওয়াইজ বিপিএল ইজ অন দ্য রাইট ট্র্যাক। বাট আপনি যেটা বললেন পরে প্রথম প্রশ্নটায় যাই, সেটা হচ্ছে যে এই বিপিএলটা আসলে
মানে পরিচালনা করছেন কারা? প্রশ্নের জায়গাটাতে সে আজকে দেখলাম যে আপনি সঞ্চালনা করছেন আর কি বিপিএল এর রানডাউন ও নিশ্চয় আপনি করছেন আর কি বিপিএল এর সব কিছুই আজকে মানে আপনার থেকে জানান যে সব কিছু মিনিস্ট্রি থেকেই ইয়ে হচ্ছে। তো এই বিপিএল থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রপার্টি এখন না বাংলাদেশ মিনিস্ট্রির প্রপার্টি, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। বিকজ যখন গভর্নমেন্ট ইন্টারফারেন্স যদি কখনো আইসিসি দেখে কোনোভাবেই কোনো জায়গায়, দেন ইট উইল নট বি আ ভেরি গুড থিং ফর বাংলাদেশ ক্রিকেট। মানে আমি বলতে আয়োজনের দিক থেকে হলেও ব্যাপারটা কি সেরকম? দেখেন আয়োজনের দিক থেকে আমি বলতে পারবো না, মানে আমি বলতে চাচ্ছি না। আমি বলছি যে ধরেন আমি ফর মি জাস্ট একটা বেসিক আপনাকে একটা এক্সাম্পল দিই। আজকে বিপিএল অনুষ্ঠানটা খুব ভালোভাবে পরিচালিত হয়েছে জি, অ্যান্ড ইন প্রেজেন্স অফ এই পুরো গাইডলাইনটাই মিনিস্ট্রি থেকে ছিল, কীভাবে কী করবেন, কীভাবে কী কথা বলবেন। আমি নিশ্চয়ই আপনি আরও ভালো জানেন, বিকজ আপনি এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। আমি তো সরাসরি সম্পৃক্ত না, আমি তো দূর থেকে যা দেখেন। আমাদের পুরো জিনিসটার সাথে মিনিস্ট্রি সম্পৃক্ত ছিল 100%। এর আগের বিপিএলগুলো কী হয়েছে? এর আগের বিপিএলগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেছে যে এই জিনিসটাকে কোঅর্ডিনেট করেছে। আমি মিনিস্ট্রির সম্পৃক্ততাকে কোনোভাবেই ছোটো করে দেখছি না, বাট আমার কাছে যেটা শঙ্কার জায়গা সেটা হলো গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স ইজ নট অ্যাকসেপ্টেবল টু আইসিসি। আজকে মিনিস্ট্রি এখান থেকে মানে আজকে মিনিস্ট্রি এইটা হোস্ট করে দিচ্ছে, কালকে মিনিস্ট্রি অন্য কিছু চায়, মানে অন্য কিছুর দিকে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, দেন ওইটা যদি ইন্টারফিয়ারিং একটা পর্যায়ে চলে যায় এবং ওটা যদি কখনো দৃষ্টিকটুপূর্ণ পর্যায়ে চলে যায়, ইন দ্যাট কেস তখন আইসিসি এটাকে নিয়ে চিন্তা করে বলে আমার মনে হয়। পয়েন্টটা হচ্ছে ইন্টারফারেন্স পর্যায়ে চলে গেলে আতিফ আজম আমি কখনো বলছি ইন্টারফেয়ার করছে, জি মানে ইন্টারফারেন্স পর্যায়ে চলে গেলে। আতিফ ভাই এই জায়গায় আমার আরেকটা খুব বেসিক কোশ্চেন, সেটা হচ্ছে বিপিএলটাকে একটা ডিসেন্ট্রালাইজেশন করার কথা, যেটা 3 শহরে 3টা কনসার্ট হচ্ছে, কিন্তু দিন শেষে দেশের ক্রিকেটটাই যদি ডিসেন্ট্রালাইজেশন না হয় তাইলে বিপিএলকে ডিসেন্ট্রালাইজ করে কি আসলে আদৌ কোনো লাভ আছে? দেন ডিসেন্ট্রালাইজের কথা বললে আমার হাসি লাগে, মানে আমার কাছে এখন হাসি লাগে। মানে আমি তো অনেকদিন ধরেই এই ডিসেন্ট্রালাইজ নিয়ে অনেক রিপোর্ট এই কোশ্চেনটা এই কারণে আমি আপনাকেই করলাম যে হাসি লাগে যে ডিসেন্ট্রালাইজ করার জন্য আসলে লাগে মানসিকতা। ডিসেন্ট্রালাইজ করতে গেলে আপনার মানে আমাদের ডিসেন্ট্রালাইজ করার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো মানসিকতা। আমাদের ডিসেন্ট্রালাইজ করার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ম্যান পাওয়ার, এগুলো দিস আর সেকেন্ডারি অপশন। প্রথম কথা যে ডিসেন্ট্রালাইজের কথা বললেন, জি এখনকার যে কনস্টিটিউশন আছে ওই কনস্টিটিউশনটাকে যে অ্যামেন্ড করা হবে, যার জন্য ফাইন নাজমুল আবেদিন ফাইন, জি উনি কিন্তু একটা কনভেনার মনে হয়, কনভেনার জি হ্যাঁ। সো এই কনস্টিটিউশন অ্যামেন্ডের পরে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থাকবে কি থাকবে না ওইটার প্রশ্ন থাকবে, ঠিক আছে না? সো এই সব কিছুই হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পরে। ডিসেন্ট্রালাইজ করতে গেলে বিপিএলদের আসলে দেশে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ হবে না। ডিসেন্ট্রালাইজ করার মানে প্রথম এবং প্রধান মানে উপাদান হচ্ছে গিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা। জি আপনি যদি কোনো ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে চান তাহলে আপনার হোম অ্যান্ড অ্যাওয়ে খেলতে হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে যদি না খেলেন, আপনার চট্টগ্রাম থেকে ঢাকায় এসে না খেলে এবং ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে না খেলে, মানে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, দেন আই ডোন্ট থিঙ্ক দ্যাট মানে ইটস পসিবল ডিসেন্ট্রালাইজ করা। আমার কাছে মনে হয় যে ডিসেন্ট্রালাইজ করার চাইতে আমাদের মানে ডিভিশন ভিত্তিক মানে আরও বেশি নজর দেওয়া উচিত। এখন ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা তো চলে ঢাকা কেন্দ্রিক, তো ঢাকার যদি আধিপত্য কমাতে অন্যান্য জায়গায় আরও বেশি চোখ দেয় মানে বোর্ডের ইয়েটা, তাহলে নিশ্চয়ই এটা ভালো হবে। তবে বিপিএলের মাধ্যমে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ হবে এটা আসলে ঠিক মানে কমার্শিয়াল ইভেন্ট এবং টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ সেগুলো টোটাল তো একটা কমার্শিয়াল ইভেন্টের জায়গা থেকে। আতিফ ভাই, সাকিব আল হাসানের প্রসঙ্গে আজকে কথা এসেছে, বিসিবি প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি একটা উত্তরও দিয়েছেন যে সাকিব আল হাসানের মানসিক স্থিতিশীলতার অবস্থা নিয়ে কথা বলেছেন। বাট আমরা তো অতীতেও এর আগে দেখেছি আতিফ ভাই যে সাকিব আল হাসান টিমের সঙ্গে প্র্যাকটিস না করেও তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন 2019 সালে, অনেক সিরিজে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডিরেক্ট টিমের সঙ্গে জয়েন করেছেন। সো এই জায়গাটা একটু কনফিউজিং কিনা? প্রথম কথা হচ্ছে এইখানে আমার একটা বেশ বড় প্রশ্ন আছে যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট মানে ফারুক ভাইকে প্রশ্ন আর কি এই মাধ্যমে করি যে ইটস হাই টাইম হি টেক্স আস মানে হি স্পিক্স আউট দ্য ট্রুথ ইন দ্য সেন্স যে এই যে উনি বলছেন যে আমি মনে করছি সাকিব আল হাসান ন্যাশনাল টিমে খেলার ক্ষমতা আছে। আমার কাছে এই কথাগুলো কিন্তু এখন আসলে আর কোনো মানে রাখতেছে না। মানে রাখতেছে মানে কি, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আইদার সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে অথবা সে খেলবে না। আপনার জাস্ট আরেকটা সিরিজ আছে রেস্টুরেন্ট সিরিজ, যেখানে সে অ্যাভেলেবল না, এরপরে আপনি খেলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি। আপনার এই 3 মাস আগে এসেও যদি এই ধরনের কথা বলেন যে আমার মনে হয় তিনি খেলাই আছে, এগুলো আসলে তার স্ট্রেট বলা হচ্ছে সাকিব আল হাসান ইজ নট অ্যাভেলেবল ফর আস। অথবা তার যদি মনে হয় যে তার অ্যাভেলেবিলিটি খুব দরকার,
তাহলে তার নিজের মানে গভর্নমেন্টের সাথে কথা বলা উচিত। সাকিব ভাই 3টা শর্ত নাকি সাকিব ভাই আমার মনে হয় দিয়েছেন না। নাকি আমি এটা মানে বিভিন্ন সূত্রে আমি খবর নিয়েছি, বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, এবং সবাই আমাকে বলেছেন সাকিব আল হাসান মানে কোনো ধরনের ইয়ে দেননি, মানে কোনো ধরনেরই কোনো শর্ত সাকিব আল হাসান বোর্ডকে দেননি। এবং আমার কাছে মানে শর্তগুলো যে দেখছি সেগুলো আর কি ধরেন ফারুক ভাই ক্ষমতাবান, এটা নো ডাউট, তবে বাস ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে এতটা ক্ষমতাবান না যে একটা ব্যাংকের মানে ব্যাংক অ্যাকাউন্ট ফিজ ব্যাংক অ্যাকাউন্ট উঠে খুলে ফেলতে পারবেন। বাস ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যদি এত ক্ষমতাবান হতেন তাহলে সাকিব যে তার যাতায়াতের নিরাপত্তা দিতে পারবেন, মানে ফ্রি যাতায়াত ওই যে ওই ইয়েতে ছিল, তাহলে তো তিনি তাকে সাকিবের টেস্টই খেলতে পারতেন সাউথ আফ্রিকার সাথে। মানে আপনি যেটা বলতেছেন ওটা সাকিব আল হাসান কেন খেলছেন না, সাকিব আল হাসান খেলছেন না, সাকিব আল হাসানের প্ল্যানে এখন গেলে মার্গেলের পরে সে শ্রীলঙ্কার T10টা খেলবেন বলেই সে হয়তো বা এই সিরিজটা নাই। বাট সাকিব আল হাসান বাংলাদেশে খেলবেন কি খেলবেন না, এই দোটানাটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য সুবিধা হবে। বিকজ এখন একটা ন্যাশনাল প্লেয়ার মনে করতে পারেন যে সাকিব ভাই ফিরতে পারে, কম্বিনেশন নিয়েও চিন্তা ভাবনা হতে পারে। এক্স্যাক্টলি। আর যদি তিনি ফিরাতে পারেন ফারুক ভাই, আই থিঙ্ক দ্যাট হি হ্যাভ অ্যাক্সেস টু, মানে আমাদের দেশের প্রধান ইউনুস সাহেবের সাথে অ্যাক্সেস আছে, আসিফ সাহেবের সাথে অ্যাক্সেস আছে, তারা মিলে একটা বৈঠক করে মানে তারা মিলে এই কথা শেষ করে দিক যে আমরা সাকিবকে নিব বা সাকিবকে নিব না, যে কোনো কারণে। মানে আপনি তো কাউকে যদি না খেলতে চান, যদি গভর্নমেন্ট পলিসির বাইরে চলে যায় সাকিব আল হাসানের থাকাটা, তাহলে তো তাকে খেলানোর কোনো প্রশ্ন আসে না। তাহলে এটা সবাইকে যে জানিয়ে দেওয়া হয় না সাকিব আল হাসানকে আমরা এই মুহূর্ত থেকে আর বিবেচনা আনছি না, তাহলে it creates a much better harmony in the national dressing room that এই যে আনা সাকিব খেলবেন কি খেলবেন না। কারণ আমার কাছে আবার এক জায়গা থেকে বলা আছে, মানে আমি এক জায়গা থেকে শুনছি, আই উড নট বি সারপ্রাইজ সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন। ওকে, আমাকে একটা সূত্র বলছে যে আচ্ছা এগুলো না খেলুক, চ্যাম্পিয়ন্স ট্রফি খেললে অসুবিধা কি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। সো তার মানে কি তারা কিন্তু সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি রুল আউট করে নাই। সেই সূত্র আমাকে আজকে বলে আগে বলছে, 2 দিন আগে, 1-2 দিন আগে বলছে। হ্যাঁ, আজকে ফারুক ভাইয়ের কথাটা কি হলো, আমি এখনও মনে করছি সাকিব আল হাসান ন্যাশনালে খেলতে পারেন। তার যদি 2-4 মিলায় তার মানে সাকিব আল হাসান নট রুলড আউট ফ্রম চ্যাম্পিয়ন্স ট্রফি, বাট প্লিজ ক্লিয়ার দিস এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর এভরিওয়ানস বেটারমেন্ট আর কি। আদিপ ভাই এই জায়গাটায় ক্যাপ্টেনও কে থাকবেন সেটাও কিন্তু এখনও ডিক্লেয়ার্ড হয়নি অফিসিয়ালি, যে মেহেদী মিরাজ ক্যাপ্টেন হবেন নাকি নাজমুল শান্ত ক্যাপ্টেন থাকবেন। ইভেন শান্ত কদিন আগে বিসিবিকে একটা লেটারও পাঠিয়েছিলেন যেখানে তিনি ক্যাপ্টেন্সি করতে চান না, বাট তাকে ওডিআই ফরম্যাটটা করার জন্য অনেকে অনুরোধ করেছিলেন, সেটাও শুনতে পেরেছি। 24 সাল পর্যন্ত তিনি ক্যাপ্টেন্সি করবেন এমনটাও শুনতে পাচ্ছি। বাট এটা কি এখনই ডিক্লেয়ার করে দেওয়া উচিত কিনা যে আসলে কে নাজমুল শান্ত ক্যাপ্টেন থাকবেন ওমেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমের, এইটুকু মোটামুটি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। ওকে আদিপ ভাই, আমরা অন দ্যাট নোটে এই জায়গা থেকে ফিরবো, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে আসি আবার আতিফ আজমকে নিয়ে ফিরতে চাই, একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছি। বিপিএল এর মাস্কট উন্মোচনে ছিলেন নারী দলের 3 ক্যাপ্টেন সালমা খাতুন, জাহানারা আলম এবং নিগার সুলতানা জ্যোতি। সেখানেই বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে তাদের নারী বিপিএল এর আবদার, সভাপতিও তাতে সাড়া দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিরও নাকি রাজি। হাসির নিচে নাকি কষ্ট লুকিয়ে থাকে। বিপিএল এর মাস্কট উন্মোচন অনুষ্ঠানে এসে ছেলেদের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে হাসি মুখে কথা বলতে থাকা নিগার সুলতানা জ্যোতির মনের কোণে কি একবারও সেই প্রশ্ন উকি দেয়নি, ইস আমাদেরও যদি বিপিএল হতো। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড সবখানেই আছে নারীদের জন্য আলাদা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেখানেই বঞ্চিত হচ্ছেন জাহানারা মারুফারা। আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে যে আমরাও আমাদের মেয়েদের জন্য একটা বিপিএল চাই, তো উনি আমাদেরকে বলেছে হ্যাঁ আমরা চেষ্টা করব সামনের বছর দেওয়ার জন্য। নারী ক্রিকেটারদের অংশগ্রহণ দেখলাম আজকের এই উন্মোচন অনুষ্ঠানে। আমি যতটুকু জানতে পেরেছি তারা আপনাদের কাছে নারী বিপিএল এর ব্যাপারে একটা আবদার প্রকাশ করেছেন। গুরুত্ব দিয়েছি আমরা ওমেন্স ক্রিকেটকে, এবং সেই দিক থেকে আমরা জানেন আন্ডার-19 শুরু করেছি। আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায়, আরও কতটা মোটিভেটেড করা যায়। অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখনও আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা বিপিএল মেয়েদেরটা করার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে দল মালিকদের আগ্রহী হওয়া জরুরি। পুরুষ বিপিএল এর দলগুলো নারী বিপিএল এরও অংশ হতে চায়। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তো বলছেই আরও 1 বছর আগে থেকেই তারা চায় নারী বিপিএল হোক।
আরও 1 বছর আগের থেকে কিন্তু এটা নিয়ে প্রস্তাবনা আমার থেকেই ছিল উল্টো, যে নারীদেরকে কেন নয়। তো নারীদের আসলে প্লেয়ার নাই বলেই আমরা কিন্তু বড় ধরনের একটা আয়োজন করতে পারি না, হয়তো বা 3টে বা 4টা দল নিয়ে আমরা বিপিএলের প্রস্তাবনা দিতে পারি। আর যদি ফারুক ভাই এগ্রি করে, নেক্সট বিপিএল ক্যান বি অলসো নারীদেরকে ইনক্লুড করা যেতে পারে। আই এম রেডি টু টেক দেম। ছেলেদের বিপিএল এর আয়োজনে জ্যোতিদের অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসা কুড়োবে। বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা আশা করতেই পারেন খুব দ্রুতই এমন এক দিন আসবে যেদিন নারী বিপিএল এর জন্য এমন আয়োজন করবে বিসিবি, তামিমদের জায়গায় থাকবেন জ্যোতিরা, জ্যোতিদের জায়গা নেবেন তামিম ইকবালরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী বিপিএল নিয়ে আতিফ ভাই কথা হচ্ছিল, তবে আমরা যদি একটু নারী ন্যাশনাল টিমের দিকে যাই, শারমিন সুক্তা তার ব্যাটিংয়ে একটা দৃশ্যমান চেঞ্জ তো আমরা দেখতে পাচ্ছি। সেটা প্রতিপক্ষ যদিও খর্বশক্তির আয়ারল্যান্ড, তারপরে ব্যাটিংয়ে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং এই কথা বলা হচ্ছে যে সালাউদ্দিন স্যারের কাছে প্র্যাকটিস করেছেন আলাদা করে। সালাউদ্দিন স্যারের জন্য এখন একটা অনেক বড় চ্যালেঞ্জ কিনা যে এই সাকসেসটাকে ট্রান্সফার করা ন্যাশনাল টিমের জন্য, মেল ন্যাশনাল টিমের জন্য। না, সেটা তো অবশ্যই। মানে সুপ্তার লাস্ট প্রেস কনফারেন্সে ছিল একটা মানে মিডিয়া ইন্টারাকশন, এসে বলছেন, সালাউদ্দিন স্যার বলেছেন যে আপনি যত খারাপ অবস্থায় দিয়ে যাবেন তত ভালো দিন আসবে। জি, এখন সালাউদ্দিন ভাই তার ট্র্যাক রেকর্ড বলে যে সে বেশ কিছু প্লেয়ারকে খুব ভালো জায়গা থেকে সামনে এনেছেন। মমিনুল এক সময় খুব লিন প্যাচে ছিল, সালাউদ্দিন ভাইয়ের সাথে করেছেন। সাকিব 2019 ওয়ার্ল্ড কাপ, তার আগে তার সাথে আইপিএলে কাজ, এটা তো মানে হিস্ট্রি। বাট দ্য ফ্যাক্ট ইজ, এখন যদি মানে সালাউদ্দিন ভাইয়ের জন্য এখন মেন চ্যালেঞ্জটা হলো গিয়ে এই যে টিমটা আছে, এখানেও কিন্তু সালাউদ্দিন ভাই বেশ কয়েকটা প্লেয়ার আছে আমি যাদের সাথে খুব ক্লোজলি কাজ করে, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী, মমিনুল, জাকির হাসান, সাদা হোসেন, দীপু, জয়, এদের সাথে খুবই ক্লোজলি সে কাজ করছেন। সো এদের মধ্যে ওই নির্ভরতাটা দিয়া এবং এদের মধ্যে যদি সেই জিনিসটা আনতে পারেন, দেন ইউ ক্যান সে দ্যাট হ্যাঁ হি হ্যাজ ডান হিজ জব, বিকজ তার কিন্তু টেমপ্লেট আছে। তার আপনি কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু নিজে একটা বেঞ্চমার্ক তৈরি করছেন, তার হাত দিয়ে কিন্তু সাকিব আল হাসান বেড়েছে। সো তার কিন্তু সাকিব আল হাসান তার থেকে বেটার কাউকে বের করে দিতে হবে ইন দিস পজিশন, এখন যে পজিশন আছেন। এবং সবচেয়ে মানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা দেখছেন। দ্য মোস্ট ভালনারেবল অ্যাসপেক্ট অফ বাংলাদেশের ক্রিকেট এট দ্য মোমেন্ট। গতকাল রাতেও যখন আমি খেলা দেখছিলাম, মানে 2টো উইকেট গেছে, সাদা হোসেন, দীপু ওয়াজ লাকি যে এখন পর্যন্ত আজকের দিনটা সে ব্যাটিং শুরু করতে পারবেন। একটু পরে যেটা শুরু হয়ে গেছে হয়তো, ব্যাটিংটা ভালো নাই। এই ব্যাটিংটাকে যদি সাউথ একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে এই সুপ্তার কথা থেকে শুরু করে অন্যান্য যে সব কথা, এইটার একটা গ্রহণযোগ্যতাটা মানে সর্বব্যাপীভাবে। তার এক্সিকিউশন সালাউদ্দিন স্যার কতটুকু করতে পারবেন সেটাই আগামী দিনে আমরা দেখব। আতিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্পোর্টস লাইভে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।